আমাদের জন্মই হয়েছে রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আজ আমাদের সাথে ৭১-এর মুখোমুখি হচ্ছেন গণ অভ্যুত্থানের নায়ক, সাবেক তথ্য উপদেষ্টা এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমরা কিন্তু জানবো, নাহিদের কাছে প্রশ্ন থাকবে এমন কিছু উত্তরে যেটি তিনি আগে কখনো বলেননি, এবং সেই সাথে নাহিদকে কিন্তু আমরা নানাবিধ প্রশ্ন করব যেটি আসলে যে কোনো চায়ের আড্ডায় বা জনমনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে। আশা করি নাহিদ ইসলামও আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। নাই, যেমনটা বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা কিন্তু দেখছি এক এক দলকে এক এক পথে হাঁটতে। যদি একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি ইসলামী দলগুলো, জামাত ইসলামী সহ, তারা পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করছেন, রাজপথে নেমেছেন। আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। সব কিছু মিলে এবং বিএনপি কিন্তু তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততেই অটল আছেন। সংস্কার আসলে কতটুকু এগুলো এবং সব মিলে আসলে পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন দুই শীর্ষ রাজনৈতিক দলের সাথে? আপনাদের ব্যতিক্রমটাই বা কোথায়? এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত, দুইটি বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা পুরা সংস্কার, তাদের ক্ষমতার দ্বন্দ্বে এখন পুরা সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদের বিষয়টি রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে। এবং এক ধরনের দুইটা দলের মধ্যে আমরা এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্ব, সমঝোতা, নেগোসিয়েশন, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। জামাত রাজপথে গিয়েছে, একটা যেই পিআর সিস্টেম, যেটা আমাদের পুরো ঐক্যমত্য কমিশনের আলোচনাতেই ছিল না, নিম্নকক্ষের পিআর, সেটাকে নিয়ে জামাত আন্দোলনে গিয়েছে। ফলে এই আন্দোলন আসলে কোন ইন্টেনশনে, সেটাও জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছে। আর বিএনপি তো প্রথম থেকেই মেজর সংস্কার প্রক্রিয়াগুলোর বিরোধী ছিল। ফলে আমি মনে করছি যে এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, তারা পুরা সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করেছে বা করার চেষ্টা করছে, এবং তারা আগের সিস্টেমটাকেই কোনোভাবে রাখতে চাচ্ছে, সেখানে তাদের ক্ষমতার হিস্সা নিশ্চিত করতে যাচ্ছে। তো জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় পরিবর্তনের রাজনীতি করার জন্যই তৈরি হয়েছে। আপনাদের যে রাজনৈতিক পথ চলা, সেটি কিন্তু ইতোমধ্যে কয়েক মাস পেরিয়ে গেছে। একটু জানতে চাই যে গণ অভ্যুত্থানে তো আসলে সকল দলের অংশগ্রহণ ছিল। এই যে সকল দলের অংশগ্রহণ ছিল, অন্যরা আসলে গণ অভ্যুত্থানটাকে কীভাবে দেখেছে, আপনারা কিভাবে দেখেছেন? আপনাদের যে আশা আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের পরবর্তী বছর পেরিয়ে যাওয়ার পর কতটুকু আসলে সেটি পূরণ করা গেল? এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল, তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি। কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের, তারাই এটা প্রদান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই। অর্থাৎ যেই জনগণ, যেই ছাত্ররা রাজপথে ছিল, তাদেরকে বাদ দিয়ে সরকার গঠনের একটা পরিকল্পনা, একটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট পরিকল্পনা কিন্তু সেই সময় ছিল। ফলে এই দেশে, এবং এখনও দেখেন গত 1 বছরে 72-এর সংবিধানের পক্ষে কারা কথা বলতেছে। নতুন সংবিধানের পক্ষে তো এনসিপি ছাড়া আর কেউই কথা বলে নাই, জামাতও কথা বলে নাই, বিএনপি তো 72কে রক্ষা করার এক পবিত্র দায়িত্ব নিজেরা কাঁধে নিয়েছে। ফলে এটা তো তাদের বিরোধিতার কারণে হয় না। তারা গণ অভ্যুত্থানকে দেখেছে শুধু ক্ষমতা পাবার একটা সিঁড়ি হিসেবে, একটা উপায় হিসেবে। হাজারো মানুষ মারা গেছে, এর মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, ভাগবাটোয়ারা করবে, প্রশাসনে টাকা পয়সা সব কিছুতে ভাগ বসাবে, এইটাকে তারা মনে করেছিল গণ অভ্যুত্থান। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান বলতে, এবং আমরা বিশ্বাস করি জনগণও গণ অভ্যুত্থান বলতে ভিন্ন জিনিস ভেবেছিল। তাদের নিজেদের জীবনের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন তাকে ভেবেছিল। ফলে সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করে আমাদেরকে এগোতে হবে, এটা আমরা মনে করি। ছাত্ররা আমরা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাই না, আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনও মাঝে মাঝে আছে, এখনও সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। যদি জাতীয় সরকার করতো, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে
ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। আমরা সরকারে গিয়েছি, একটা নির্দিষ্ট সময় আমি বেরও হয়ে এসেছি। এবং দুর্নীতির যে বিষয়টা আছে, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে। সেই বিষয়টা তুলে ধরা উচিত। মিডিয়া তো, আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি। এবং আমাদের নামে, আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে। যে সকল কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, এখন বিজনেস প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে, তারা কাদেরকে ডোনেট করতেছে, কাদেরকে তারা চাঁদা দিচ্ছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশে। সেটা সাংবাদিকরাও জানে, গোয়েন্দা সংস্থাও জানে, সব কিছুই জানে। কিন্তু ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে বা তারাই। এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না, বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে। নাইত, আরেকটি উত্তর স্পষ্টভাবে জানতে চাই যে গণ অভ্যুত্থানের পর আপনার কাছে কি মনে হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল সেটি আসলে কোনটি ছিল? ভুল ছিল এই দেশের রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। আমরা হয় আমাদের সম্পূর্ণভাবে রাজপথে থাকা যেতে পারতো, জনগণকে সংগঠিত করা, রাজনৈতিক দলটা অনেক আগেই আত্মপ্রকাশ করে ফেলা, অথবা আরও বেশি সংখ্যক ছাত্রদেরকে নিয়ে সরকারে যাওয়া। সো এটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। তবে এখন যেহেতু ভুল হয়েছে সেটাকে সংশোধন করার জন্যই কিন্তু আমরা এখন রাজনৈতিক প্রক্রিয়া আছে, রাজনৈতিক দল গঠন, এবং সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। আপনি যেমনটা বলছিলেন যে ছাত্র নেতারা প্রতারিত হচ্ছিল, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনারা ছিলেন তাদের অনেকেই আসলে ব্যবহার করা হয়েছে? গত এক বছরে ছাত্রদেরকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন উপদেষ্টা সবাই আসলে এই গণ অভ্যুত্থানের শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা নিয়েছে। নিজেদের স্বার্থকেই তারা হাসিল করেছে। গণ অভ্যুত্থানের পর ছাত্র নেতারা কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে, বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। আমাদের নামে, আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশে। এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। গণ অভ্যুত্থানের আর পরে যে পরিবর্তনের কথা ছিল, সংস্কার, রাষ্ট্র কাঠামো পরিবর্তন, দুর্নীতিকে বাতিল করা, একেবারেই বিতাড়িত করা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বা প্রশাসন থেকে, এই বিষয়গুলো তো করে না। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি। তারা যদি নিরপেক্ষ, তারা ভুলে গেছে যে তাদের নিয়োগটা কিভাবে হয়েছিল। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না।
যেমনটি আপনি বলছিলেন যে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে ভাবছে, আপনাদের দলের অবস্থানটা কি সেটি জানতে চাই, এবং তার পাশাপাশি এটিও জানতে চাই যে এরকম একটি কথাও কিন্তু চাওয়ার আছে যে নির্বাচিত সরকার এলে এনসিপি হারিয়ে যাবে। এনসিপির আসলে পরিকল্পনাটা কি? মানুষের ভালোবাসা আমাদের প্রতি একটু কমছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং আমরা রাজনৈতিক প্রক্রিয়া যত বেশি আগে নিতে পারবো, রাজনৈতিক শক্তি এবং নিজেদের আদর্শকে যত বেশি প্রতিষ্ঠা করতে পারবো, তত আমরা আমাদের লক্ষ্যের কাছে পৌঁছাবো। জাতীয় নাগরিক পার্টির এই পথ চলা, এই লড়াই অনেক দীর্ঘ এবং অনেক চ্যালেঞ্জিং হবে, এটা আমরা ভেবেই রাজপথে নেমেছি। আমরা কোনো নগদ পাওয়ার আশায় বা আমরা হঠাৎ করেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আমাদের মতো হয়ে যাবে, এটা আমরা ভাবছি না। ফলে এই কণ্টকাকীর্ণ রাস্তা আমরা পার হব এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের রাজনৈতিক দলটা আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য তার সাথে যারা অ্যালাইন করে সেই ধরনের মানুষদের দিয়ে যাতে গঠিত হয়। আমরা ধীরে সুস্থে পরিকল্পনা নিয়েই এগোচ্ছি এবং আমি এর আগেও বলেছি, যখন পার্টি গঠন হয় তারপরেও বলেছি যে এই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় নাই। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। ফলে এবং বাংলাদেশের রাজনীতি সমীকরণ যদি এত সহজে মিলিয়ে ফেলা যায়, আমরা কিন্তু গত 16 বছর দেখেছি জুলাই মাসে যে এরকম আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হবে শেখ হাসিনার মতো, এটাও কেউ ভাবে নাই। রাজনৈতিক দলগুলো এগুলোর জন্য প্রস্তুত ছিল না। ফলে আমরা গত এই ডাকসু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেখতেছিলাম যে একটা দলই ক্ষমতায় চলে আসে। ডাকসু নির্বাচনের পরে কিন্তু তাদের কথা সুর পরিবর্তন হয়েছে। এখন আমরা অন্য একটা দলকে দেখতেছি যে তারাও মনে হয় সরকার গঠন করে ফেলে। ফলে এগুলো থাকবে, কিন্তু কোন সময় কোন ঘটনা মন ঘুরিয়ে ফেলবে এটা কিন্তু কেউ জানে না। ফলে এখনও সময় আছে এবং এনসিপি তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শেষ প্রশ্ন যেটি আপনার কাছে জানতে চাই, সম্প্রতি কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা একটি বক্তব্যকে ঘিরে যে কোনো সময় আসলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এরকম কিন্তু একটি মন্তব্য তিনি এটি ইন্টারভিউতে দিয়েছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি ভাবছেন এবং সেটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টা আসলে কোন কনটেক্সটে কি বলেছেন ওনার থেকে এটা ব্যাখ্যা আসলে আসা উচিত, কারণ একটা ইন্টারভিউর একটা অংশ এটা ছিল। আমি যতটুকু বুঝি যে উনি অনেকবারই বলেছেন যে, এবং আওয়ামী লীগের বিষয়টা আসলে একটা রাজনৈতিক সমঝোতার বিষয়। এই দেশের রাজনৈতিক দলগুলা তারা ঐকমত্য হয়ে যে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সেই পরিণতি হবে। প্রধান উপদেষ্টার ব্যক্তির এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা নাই। এবং এটা তো সত্য যে নির্বাহী আদেশে আপনি একটা দলকে এইভাবে কতদিন নিষিদ্ধ করে রাখবেন বা কোন প্রক্রিয়ায়, বিচারের মাধ্যমেই এবং দলগতভাবে তার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ বা এটা একটা সমাধান হতে পারে। এখন তো শুধু নির্বাহী আদেশে এটা নিষিদ্ধ হয়েছে, যে বিচার চলাকালীন পর্যন্ত। এখন এই বিচারটা শেষ পর্যন্ত চলবে কিনা, বিচারে আমরা সুষ্ঠু রায়টা পাবো কিনা, সেই বিষয়টা আসলে নিশ্চিত করা। এই জন্য আমরা বলছি একটা বিচারেরও একটা রোড ম্যাপ দেওয়া নির্বাচনের আগে।